আসসালামু আলাইকুম, মহসিনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, নির্বাচনে কারচুপি করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এবং আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অনিয়ম এবং দুর্নীতিতে সবকিছু শেষ হয়ে গেছে, এখন নতুন করে শুরু করতে হবে। সাম্প্রতিক গণ অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ ছাত্র জনতা শেখ হাসিনার নিষ্ঠুরতার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল, তারপর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। মুক্তিযুদ্ধের পর দেশের সবচেয়ে বড় হত্যাকাণ্ড ঘটেছে, শত শত মানুষ নিহত হয়েছে, হাজারো মানুষ আহত হয়েছে উল্লেখ করে দেশের এই সংকটকালে বিদেশি বন্ধুদের সহযোগিতা চান ডক্টর ইউনূস। Students of no other countries in our recent memory had to pay so much a price for expressing their democratic aspirations, dreaming of a discrimination-free, equitable, and environmental-friendly nation where human rights of every citizen will be fully protected. You are the friends who will help us get over the crisis that we are facing. Either we make it or we don't exist as a nation. That's the kind of challenge it presents right now. 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানাকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। 2013 সালে মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের কর্মীদের নাস্তিক আখ্যা দিয়ে তাদের শাস্তি সহ 13 দফা দাবিতে মাঠে নামে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। 5 মে সংগঠনটি ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করে। এক পর্যায়ে তারা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। এ সময় নির্বিচারে গুলি করে সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসছিল সংগঠনটির নেতাকর্মীরা, যদিও তৎকালীন সরকার তাদের অভিযোগ অস্বীকার করে আসছিলেন। রংপুরের সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহির হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ফ্রিল্যান্স ফটো সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহিরের বাবা আব্দুর রহমান সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 40 জনের নাম উল্লেখ করা হয়। এদিকে নাটোরে ছাত্র আন্দোলনের সময় স্কুল ছাত্র ইয়াসিনকে তুলে নিয়ে গিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 111 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইয়াসিনের পিতা ফজের আলী। দুপুরে নাটোর থানায় গিয়ে মামলাটি দায়ের করেন তিনি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক ডিআইজি আব্দুল বাতেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সহ 17 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। প্রায় 1 মাস পর আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা যথারীতি ক্লাস হয়েছে। সকাল থেকে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিভিন্ন স্কুল কলেজ। পুরো দমে একাডেমিক ক্লাস শুরু না হলেও স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিও। নূর হোসেনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়ে
সারা দেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়লে আন্দোলন দমনের অংশ হিসেবে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম দিনেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল রাজধানীর স্কুল কলেজ। দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে আনন্দিত হওয়ার পাশাপাশি পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যয় শিক্ষার্থীদের। পড়ালেখার মধ্যে আসলে এখন আমাদের একটু ঢুকে যেতে হবে। আমরা বাসে বসে আসলে কিছুই পড়ি না, হালকা পাতলা গণিত বিজ্ঞান এগুলোই পড়ছি। স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। আবাসিক হলে উঠছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো হল, 19টা হলের মধ্যে আমাদের হলই সর্বপ্রথম গণরুম মুক্ত হলো। এই যে গণরুম কালচারটা, গেস্টরুম কালচারটা, এই শব্দগুলো হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে মুছে যায়। এখন যেহেতু গণরুমটা নাই, এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনা হবে, এটি আমরা বিশ্বাস করতেছি। ঢাকা ছাড়াও উৎসবমুখর পরিবেশে রংপুর, খুলনা, বরিশাল সহ দেশের সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা ফিরছে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতেও। সিন্ডিকেট সভা না হওয়ায় এখনও খোলেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, তবে হলে উঠেছেন শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। একটি দল ধর্মীয় সংখ্যালঘুদের মাথা বিক্রি করে রাজনীতিতে ফিরে আসতে চাইছে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের প্রবর্তক পাহাড়ে শ্রীকৃষ্ণ ইস্কন মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় মন্দির কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়ে বলেন, সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধর্মীয় স্থাপনা সহ সংখ্যালঘুদের নিরাপত্তায় ভূমিকা রেখেছেন। তিনি আগামীতেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাদের ভূমিকা রাখার অনুরোধ জানান। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে পরিকল্পিতভাবে প্রতিবেশী দেশের কিছু মিডিয়া গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে লালমনিরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এছাড়া আওয়ামী লীগের কতিপয় নেতা গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষকে জেলার হাতীবান্ধা সীমান্তে জড়ো করার মাধ্যমে ভারতীয় মিডিয়ায় মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও জানায় সংগঠনের নেতারা। দুপুরে শহরে মিশন মোড়ে আয়োজিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে এসব অভিযোগ করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের গুরুচরণ রায় এবং শিবেন্দ্রনাথ রায় শিবু। উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার, হাত বেঁধে চোখ ঢেকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। এখন যাকে সবাই আয়নাঘর নামে চেনে, সেই আয়নাঘরে কাটে 61 দিন। তারপর সীমান্ত দিয়ে ভারতে ঠেলে দেওয়া, অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশে বিচার। সাজার মেয়াদ শেষ হলেও মুক্তি মেলেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথ ধরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফেরেন গুমের শিকার সেই ব্যক্তি। বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা। আয়নাঘর থেকে ভারতের বন্দিত্বের দুঃসহ স্মৃতি তুলে ধরেছেন এনটিভির কাছে। জামাল হোসেন ও ইউনুস আলীর ক্যামেরায় সেই গল্প জানাচ্ছেন শফিক শাহীন। সব উপজেলায় এবং বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে 2015 সালে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সালাউদ্দিন আহমেদ। ওই বছরের 10 মার্চ উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেয়া সদস্যরা। তারপর তাকে আইনের হাতে সোপর্দ না করে গুম করে রাখা হয়। 2 মাসেরও বেশি সময় পর পরিবার সদস্যরা খবর পান সালাউদ্দিন আহমেদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আয়না ঘর নামের একটি কুঠুরিতে 61 দিন কেটে যায় বলে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে জানান সালাউদ্দিন আহমেদ। উত্তরার একটি বাসা থেকে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে। তারপরে একটি 5 ফিট বাই 10 ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় 61 দিন। ওখানে কেবল ফুড সাপ্লাইয়ের জন্য, খাদ্য দেওয়ার জন্য একটি জায়গা ছিল দরজার নিচে।
প্যাডেস্টাল ফ্যান ছিল, বাইরে আওয়াজ হতো বায়ু সঞ্চালনের জন্য। এইটা রুমের বর্ণনা। আমাকে কখনো ওখান থেকে বের করেনি, কেবল একবার রুম পরিষ্কার করার জন্য ওরা বের করেছিল দরজার বাইরে। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম, এরকম একটি সময়। আমারটা আয়নাগরের যে বর্ণনা পেয়েছি তার চাইতে অনেক কঠিন অবস্থায় আমি ছিলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ঠেলে ওপারে পাঠালেও অবৈধ অনুপ্রবেশের মামলায় শিলংয়ে বন্দিত্বের জীবন কাটাতে হয় সালাউদ্দিন আহমেদকে। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ছাড়াও পান তিনি, কিন্তু দেশে ফিরতে পারেননি। অবশেষে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর 11 আগস্ট দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। যেদিন আমাকে বের করে নিয়ে গেল সেদিন দীর্ঘ এক যাত্রা, চোখ বেঁধে হাত বেঁধে, অনেক কাপড়, অনেক মাস্ক পরে। তারপরে শিলংয়ের একটা জায়গা, এটা গলফ মাঠ বলে আর কি, ওইটার কাছাকাছি আমাকে ছেড়ে দিয়ে বললো ইউ আর ফ্রি নাও। দীর্ঘ 9 বছর উপরে, 9 বছর 3 মাস না 4 মাস হলো যখন দেশে ফেরার চেষ্টা করছিলাম আইনিভাবে, তখন ভারত সরকার আবার আমার এই খালাসের বিরুদ্ধে আপিল করে। সেই আপিল আদালত খালাস দেওয়ার পরে এবং সরকারকে নির্দেশনা দিল যে এই লোককে তার দেশে প্রত্যাবর্তন করার জন্য আইনি প্রক্রিয়ায় পাঠান। আমার মতো অনেকেই আমার সহকর্মীদের মধ্যে, রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে, এমনকি সাংবাদিকরাও এই গুমের শিকার হয়েছেন। তারা অনেকে আমার মতো সৌভাগ্যবান হয়নি যে বেঁচে আছে বা তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে। আমি অনেক সৌভাগ্যবান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ভারতে বন্দী থাকার সময় দলের কাউন্সিলে সালাউদ্দিন আহমেদকে স্থায়ী কমিটির সদস্য করে বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যেন গুমের ও খুনের বিচারের ব্যবস্থা করে, সেই দাবি এই ভুক্তভোগী নেতার। অবশ্যই খুঁজে বের করতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে। যারা গুম হয়ে আছেন সে সমস্ত পরিবারের বেদনা আমার পরিবারকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। আপনি যারা এনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে তাদের মধ্যে এখনো যারা অপেক্ষা করে আছে তাদের স্বজনদের ফেরার জন্য, তাদের সাথে কথা বলেন, আপনি বুঝতে পারবেন এক অবর্ণনীয় অসহনীয় দুঃখ যন্ত্রণা। মানুষ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, তার দাফন হয়, তাকে স্মরণ করে, কবর জিয়ারত করে, স্বাভাবিক। এই সুযোগটাও একজন মানুষের যখন থাকে না, তাদের বেদনা, তাদের পরিবারের বেদনা যে কত চরম হয় সেটা কোনো ভাষায় বলে ব্যক্ত করা যাবে না, শেষ করা যাবে না। আর বিচার এই দেশের মাটিতে ইনশাল্লাহ প্রতিটি গুমের, হত্যার বিচার, অবৈধ হত্যার, প্রতিটি অনাচারের বিচার হবে। আয়না ঘরের মতো বন্দিশালা তৈরি করে যারা ভিন্ন মতকে দমন করার কুশীলব হিসেবে ভূমিকা রাখেন, তাদের একজন জিয়াউল আহসান। জিয়াউল আহসানের মতো সেই সব কুশীলবদেরকে গ্রেপ্তার করে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করার দাবি সালাউদ্দিন আহমেদের। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি সতর্কতা জারি করার পর এছাড়া রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ। তবে পরীক্ষা করা হচ্ছে না ভারত থেকে আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক চালক হেলপারদের। সকালে মাঙ্কিপক্স ভাইরাসের সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার মরিয়ম বেগম। অন্যদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে এখনও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিদিন এই বন্দরে চেকপোস্ট ব্যবহার করে কয়েকশো পাসপোর্ট যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা যাওয়া করেন। রাজশাহীতে রাস্তায় 17,92,000 টাকা কুড়িয়ে পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা। পরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তারা টাকাগুলো থানায় জমা দেয়। টাকার ব্যাগের সঙ্গে সোনালী রঙের একটি রহস্যজনক ধাতব বস্তু পাওয়া গেছে। এই ধাতব বস্তুটিতে 18টি ছিদ্র আছে। পুলিশ বলছে এই টাকা কোথা থেকে এলো তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ৭৫তম জন্মবার্ষিক। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দ্বীনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে পুরনো কলা ভবন থেকে শোভাযাত্রা বের হয়। রাতে রয়েছে নাট্যাচার্যের জীবন, কর্ম, দর্শন আলোচনা সহ নাট্য নির্দেশনায় সেলিম আল দ্বীন নাট্যকার সত্তায় দ্বৈতাদ্বৈতের অনুরণন শীর্ষক ওয়েবিনার। মূল আলোচনায় উপস্থাপন করবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক নাট্যজন জাহিদ রিপন। আর এর সাথে শেষ করছি দেশের খবর, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিদেশি কূটনীতিকদের, বললেন ডক্টর ইউনূস। রাজধানীর শাপলা চত্বর হত্যাকাণ্ড ও রংপুরে ছাত্র হত্যার ঘটনায় হাসিনাকে আসামি করে পৃথক ৩টি মামলা। আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, মুখরিত হয়ে ওঠে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। আয়নাঘরে বিএনপি নেতা সালাউদ্দিনের ৬১ দিন, অতঃপর ভারতের কারাগারে অসহনীয় দীর্ঘ দিবস রজনী। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।